রাগে অনুরাগে পর্ব ৩৫-৩৬ লিখেছেন সুহাসিনী ফাতেহা। ড্রয়িং রুমে উপস্থিত সকলেরই চোখ এই মুহূর্তে আসা মানুষগুলোর উপর আবদ্ধ হয়েছে ইতিমধ্যেই। শুধু বউ সেজে সবার সামনে পুতুলের ন্যায় বসে থাকা রমণী কোনোভাবেই চোখ তুলে তাকাচ্ছে না, কিন্তু একজন তাকে রাগী চোখে তাকিয়ে দেখছে। এমন সেজেগুজে এখানে বসার মানে কি? খুব বিয়ে করার শখ, তাই না? কই, তার জন্য তো কখনো এভাবে সাজগোজ করেনি। তুষার চোখ ফিরিয়ে নিল, ঝিলিকের পানে তাকালো না, মনে মনে বিড়বিড় করে আওড়ালো, সেজে যেহেতু অন্যের জন্য বসেছেন, এই সাজাতে আপনাকে বিয়ে আমি করব। আপনার সব কিছু শুধু আমার নামে হোক, এই সাজগোজও আমি তুষার অন্য কারো হতে দিব না। আবার ঝিলিকের মুখোমুখি বসা পাঞ্জাবি গায়ে দেওয়া নাইমকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। দেখলো বলা যায় না, চোখ রাঙিয়ে দেখলো। মাথা থেকে পা অবধি দেখেছে। ঠিক কোথায় সাহস সঞ্চয় করে তার রমণীকে বিয়ে করতে আসছে সেটাই মূলত দেখতে যাচ্ছে। কিন্তু নাইমের সেদিকে কোনো খেয়ালই নেই। সে ঝিলিকের দিকে তাকিয়ে আছে রোমান্টিক চোখে। পাত্রপক্ষরা এদিক হতে চোখ ফিরিয়ে আবার নিজেদের মতো কথা বলা শুরু করেছেন, হয়তো কোনো মেহমান ভেবে। তৌসিফ শেখ রয়ে শয়ে ছেলের পাশে বসেছেন। শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে মান সম্মানের কথা ভুলে তিনি এসেছেন। কথা বলতেও কেমন জানি বোধ করছেন তিনি। তুষার বাবাকে এটা ওটা ইঙ্গিত দিচ্ছে কথা বলার জন্য। তৌসিফ শেখ ছেলেকে আস্তে করে বললেন, যা বলার আমি বলবো, তুই কিছু বলতে গেলে কথা বাড়বে। জিশা বেগম, রুমানা বেগম, আফজাল খান ও আমজাদ খান ওনারা তুষার আর তৌসিফ শেখকে দেখে অবাক হয়ে গেলেন। জিশা বেগম মেয়েকে পাত্রপক্ষ দেখতে এসেছে, এখন সেখান থেকে উঠতেও আসতে পারছে না। আমজাদ খান পাত্রের বাবার সাথে কথা বলছেন বিয়ের পাকাপোক্ত বিষয় নিয়ে। অয়নের মা রুমানা বেগম আর আফজাল খান বসা থেকে উঠে এলেন। রুমানা বেগম বললেন, কিরে তুষার তুই? আফজাল খান এসে ইতিমধ্যেই ব্যয়ের পাশে বসে কৌশল বিনিময় করলেন। বোনের মেয়েকে পাত্রপক্ষ দেখতে এসেছে। বোনের স্বামী নেই, ছেলেও নেই, সে হিসেবে সব দায় দায়িত্ব বহন করেন বড় ভাইয়েরা। তুষার নামটা কানে আসতেই ঝিলিক হঠাৎ ছটফট করে ওঠে। কোথায় তুষার? চোখ তুলে তাকাতেই দেখল অচেনা এক যুবক তার একদম মুখোমুখি বসে। নাইমের চোখ মুখ উজ্জ্বল। সে অনেকক্ষণ ধরে উতলা চোখে ঝিলিককে দেখছে। সবাই অন্যদিকে ব্যস্ত কথাবার্তায়। নাইম মনে মনে ঝিলিকের দিকে তাকিয়ে থেকে বলে, কিউট, কিউটিফুল। সুযোগ বুঝে মুখেও আস্তে করে বলল, তুমি অনেক সুন্দর। ঝিলিক চোখ নামিয়ে নেয়, আবার চোখ তুলে যে অন্যদিকে তাকিয়ে দেখবে সে সুযোগও নেই। সে অনেক অস্বস্তি ফিল করে, মনে হয় লোকটা তার দিকে কেমন করে তাকাচ্ছে। ছেলেটা আবার বলে, আমাকে পছন্দ করেছ তো? তুমি চাইলে দুজনে ছাদে গিয়ে মনের কথাগুলো শেয়ার করে এখন থেকেই ভবিষ্যৎ প্ল্যান শুরু করতে পারি। লোকটার কথার ভেতরেই তৌসিফ শেখ বললেন, আমরা মেয়ে দেখতে এসেছি বেয়াই। মানিজ্যতের শেষ দফায় এসে তৌসিফ শেখ অনেক ভেবেচিন্তে কথাটা বলেছেন। কোন পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করতে হয় সব ওনার মাথায় ঘুরপাক খায় সব সময়। ওনার কথাটা শুনে উপস্থিত সবাই ঘুরে তাকান। রুমানা বেগম হতভম্ব হয়ে গেলেন। আফজাল খান হাসি মুখে বললেন, কোন মেয়ে দেখতে এসেছেন বেয়াই? বৌমা তো এখানে আসেনি। তৌসিফ শেখ ঝিলিকের নামটা মনে করতে পারছেন না। ছেলের দিকে তাকালেন আর চোখে। তুষার সে দৃষ্টি দেখেই সরাসরি আওয়াজ করে গম্ভীর স্বরে বলে উঠল, ঝিলিককে? কথাটা শুনেই ঝিলিক থরথর করে কেঁপে ওঠে। হতবাক, হতবিহ্বল, অবাক, বিস্মিত সব মিলিয়ে সে জড়সড়ে হয়ে গেল রীতিমতো। হাত পা সব বরফ হয়ে আসছে। তুষার ভাই এজন্য কি তার ফোন রিসিভ করেনি? এখন কি হবে? ভালোই টের পাচ্ছে এখন বড় সড়ো ঝামেলা বেঁধে যাবে। ড্রয়িং রুমের পরিবেশ থমথমে। তৌসিফ শেখ যেন ঝিলিককে পাত্রপক্ষ দেখতে এসেছে এমন কিছুই জানেন না তেমন ভাবভঙ্গিমা ধরে রেখে বললেন, হ্যাঁ বেয়াই, আমরা ঝিলিককেই দেখতে এসেছি। পাত্রের মা বাবা সহ সবাই একে অপরের দিকে চাওয়াচাই করলেন এ কথা শুনে। জিশা বেগমও উঠে দাঁড়ালেন। পাত্রের মা ঝিলিকের মায়ের উদ্দেশ্যে বললেন, এসব কি হচ্ছে আপা? আমাদের ছেলের সাথে ঝিলিকের বিয়ের কথা পাকা হয়ে গেছে এখন। আপনি ওনাদের কিছু বলছেন না কেন? তুষার শান্ত থাকতে পারছে না এই কথা শুনে। দিশেহারা হয়ে সেও উঠে দাঁড়িয়ে রেগে বললে, বিয়ে পাকা হয়েছে, কিন্তু এখনও বিয়ে হয়নি। আপনার ছেলের জন্য অন্য মেয়ে দেখুন। আমার ঝিলিকের সাথে বিয়ে দেওয়ার স্বপ্ন মাথা থেকে ঝেড়ে ফেলুন। ঝিলিকের মা ভদ্রতা দেখিয়ে বললেন, তুষার,
তুমি এসব কি বলছো? তুষারের মুখশ্রী এবার আরও গম্ভীর। সে সবাইকে আশ্চর্যের সীমানায় পৌঁছে দিতে সহজ স্বীকারোক্তিতে বলল, যা বলছি সব ভেবে চিনতে বলছি। আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিন। আমরা একে অপরকে ভালোবাসি। পাত্রের মা উঠে দাঁড়িয়ে এবার ছিচ্ছি শুরু করলেন। মুখ বাঁকিয়ে বললেন, যা বুঝার বুঝে গেছি আমরা আপা। আগেই বলতে পারতেন মেয়ের বাইরের ছেলের সাথে সম্পর্ক। আপনার মেয়ে নষ্টা। খবরদার আমার ঝিলিকের নামে আর একটা বাজে কথা বলবেন না। তুষার কথাটা বলতে না বলতেই পাত্র নাইম আচমকা উঠে এসে তুষারের সামনে দাঁড়িয়ে বলল, কে আপনি? আসার পর থেকে শুধু আমার ঝিলিক বলে যাচ্ছেন। আমাদের বিয়ের কথা পাকা হয়ে গেছে। ভালোই চলে যান। তুষারের রাগে ইচ্ছে করছে টি টেবিল ভেঙে ঘুরিয়ে দিতে। তৌসিফ শেখ ছেলেকে শান্ত করাতে চেয়েও পারছেন না। তিনি আসার সময় ছেলেকে বুঝিয়ে এসেছেন ছেলে তার এখন কি করছে। পাত্রের মা বাবা ছেলেকে টেনে নিয়ে বললেন, চল এখান থেকে। এই মেয়ের সাথে তোকে কিছুতেই বিয়ে দিব না আমরা। বলে পাত্রের মা জিসা বেগমকে কটু কথা শোনাতেও ভোলেননি। নাইম ঝিলিকের দিকে তাকায়। সেদিন দেশে ফিরে আসার সময় হঠাৎ গাড়ি থেকে রাস্তায় দেখেছিল মেয়েটাকে। তখন থেকেই মেয়েটাকে আড়ালে ফলো করে এসেছে, কিন্তু কারের সাথে সম্পর্কে জড়িত এমন কিছু তো চোখে পড়েনি। সে জেদ ধরে রেখে বলল, আমি বিয়ে করলে এই মেয়েকেই করব, ওকেই আমার পছন্দ হয়েছে আম্মু। তোমরা বসো, তোকে আমরা ভালো সুন্দর মেয়ে এনে দিব। চল এখান থেকে, প্রয়োজনে এখন অন্য পাত্রে দেখতে যাব। নাইম যেতে চায় না, কিন্তু তার মা বাবা তাকে টেনে নিয়ে যেতে থাকে। সে বারবার পেছন ফিরে ঝিলিকের দিকে তাকায়। ঝিলিক কেঁদে চোখের পানি দিয়ে বন্যা করে ফেলেছে ভয়ে। এই মেয়ে নষ্টা, এই মেয়ে নষ্টা কথাটা বারবার তার কানে বাজছে। তখনই তুষার এসে ঝিলিকের সামনে দাঁড়িয়ে এক ঝটকায় নরম কবজিটা নিজের মুঠোয় বন্দি করে। গভীর কণ্ঠে বলল, চলুন আমার সাথে। আতঙ্কে চোখ বড় বড় হয়ে যায় ঝিলিকের। সে ভয় পায়। এমন তুষারকে সে আজ প্রথম দেখছে। কাঁপতে থেকে কোনো মতে বলল, কোথায় যাব? তুষার সে কথার জবাব দেওয়ার প্রয়োজনীয়তা মনে না করে তাকে নিয়ে যেতে থাকে। মাত্র কয়েক কদম পা বাড়ালো তুষার। তখনই জিসা বেগম বলে উঠলেন, যেভাবে এসেছো সেভাবেই ফিরে যাও তুষার। তোমার জন্যই আজ আমাদের ওনাদের কাছে ছোট হতে হয়েছে। তুমি যা করছো ভুল করছো। আমি ঝিলিককে ভালোবাসি, সে অধিকারেই বিয়ে করতে নিয়ে যাচ্ছি। চাইলে আপনারা সবাই আসতে পারেন। তৌসিফ শেখ ছেলেকে থামিয়েছেন প্রতিমধ্যে। তিনি কিছুতেই চান না ছেলের বিয়ে এভাবে হোক। এর মাঝেই জিসা বেগমের হঠাৎ প্রেশার বেড়ে গেল। ভদ্রমহিলা এসব সহ্য করতে না পেরে কেমন মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেন। সবাই ধীরে ধীরে করে সোফার দিকে নিয়ে গেলেন। ঝিলিক তুষারের থেকে হাত ছাড়িয়ে দৌড়ে মায়ের কাছে চলে এলো। পানি এনে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন সবাই। আফজাল খান তৌসিফ শেখকে বললেন, বিষয়টা বোনের মন শান্ত হলে আমরা সবাই ভেবে দেখব বেয়াই। অন্য একদিন আবার এক হয়ে না হয় কথা পাকাপোক্ত করে নিব। তৌসিফ শেখ সে কথার সম্মতি জানালেন। জিসা বেগমের জ্ঞান ফিরে এলো। কিছুক্ষণ পর তিনি পুরোটা সময় চুপ ছিলেন, কোনো মতামত দেননি। তবে আফজাল খান তৌসিফ শেখকে আশ্বাস দিলেন। পরে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলেন। ঘড়িতে রাত 9:45। প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মতো পেটের ব্যথায় শোয়া থেকে উঠতে পারছে না তিতলি। যন্ত্রণায় পেটের নিচে বালিশ চেপে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। এ সময় আলিয়া শেখ মেয়ের পাশ থেকেই সরেন না। তিতলি এ ব্যথা সহ্য করতে পারে না একটুও। তখন ওষুধ হট ব্যাগ দিয়ে কোনো মতে কমাতো, কিন্তু এখন ব্যথা নিয়ে মরা মুরগির মতো ছটফট করছে পুরো বিছানার উপর। ফারাজ মাগরিবের পর কোথাও বেরিয়ে গিয়েছে, তার পরপরই এ অবস্থা। ফারিন বেগম কয়বার ডেকে গেছেন, পুত্রবধূর সারা শব্দ না পেয়ে নিচে গিয়ে ছেলেকে ফোন করছেন। এখন সঙ্গে সঙ্গে রিসিভ হলো। ফারিন বেগম চিন্তিত কণ্ঠে বললেন, ফারাজ তুই কোথায়? তিতলি রুমের দরজা খুলছে না। কি হয়েছে কে জানে মেয়েটার? তুই যাওয়ার পরেই দেখলাম নিচ থেকে গেছে যে আর নামেনি। ফারাজ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। যদিও এসব আড্ডাতে সে খুব কমই জয়েন করে, তবে বন্ধুদের জোরাজুরিতে এসেছে আজ। মায়ের ফোন পেয়ে রিসিভ করতে এটা শুনে সে একটু ছাইডে এসেছে। গম্ভীর স্বরে বলল, দরজা খুলছে না কেন? কি করছে ভেতরে? ফারিন বেগম, সেটাই তো তোকে জানাতে ফোন করেছি। কিছুক্ষণ পর ফুপানো শব্দ আসছে। আমি ডাকলেও সাড়া দেয় না।
থমকাই ফারাজ। তীক্ষ্ণ চোয়ালখানা কেমন ঝুলে পড়েছে তার। কেমন চিন্তিত হয়ে মাকে তড়গড়ি করে বলল, আমি আসছি এক্ষুনি। তুমি আবার গিয়ে দেখে আসো আম্মু। মায়ের ফোন কেটে দিয়ে তিতলির নাম্বারে ফোন দিল ফারাজ। 2বার 3বার 4বার প্রায় 7বার ফোন দেওয়ার পর অবশেষে রিসিভ হলো। ওপাশ থেকে শুধু রমণীর ফোফানোর শব্দ ভেসে আসছে। মেয়েটার কান্নার শব্দে খানিক বিচলিত হলো ফারাজ। এভাবে কাঁদছে কেন? কিছু করে ফেললো না তো? যেমন দৌড় কোটে স্বভাব, রুমের ভেতরেই কোনো অঘটন করে ফেলেছে নিশ্চিত। ফারাজের কণ্ঠ আশ্চর্যভাবে খুবই নরম হলো। রুমের দরজা লাগিয়ে ভেতরে কি করছো? সব বলো আমাকে। ওয়েটিং। তিতলি কিছু বলে না। পরনের সফেদ রঙা পাজামাটায় ইতিমধ্যেই ছোপ ছোপ রক্তের দাগ বসেছে। বিছানার চাদরে কয়েক ফোঁটা লেগে গিয়েছে। কি করবে তার কাছে এখন কিছুই নেই। বিয়ের পর প্রথম হয়েছে। এ বিষয়ে ফারাজকে বলতেও তার কিশোরী মনে লজ্জা, অস্বস্তি লাগছে ভীষণ। অপর পাশের ফারাজকে খুবই ধৈর্যবান দেখাচ্ছে। সে তখনও এক নাগাড়ে অস্থির হয়ে বলে যাচ্ছে, কিছু জিজ্ঞেস করছি আমি, কথা বলছো না কেন? আমি আসলে তখন যদি দেখছি দরজা খুলছো না, আমি আসছি এক্ষুনি, কল কাটবে না। ফারাজের কথার মাঝেই প্রতিমধ্যে কল কেটে দেয় শব্দদোষী। ফারাজ রেগে মোবাইল আছাড় মারতে গিয়েও আবার পকেটে ঢুকিয়ে বন্ধুদের থেকে বিদায় নেয়। সায়ন মেকি হেসে বলল, ভাবি কল করেছে নাকি ব্রো? সমস্যা নেই, তোর বউ মানে আমাদেরও অর্ধেক বউ। কথাগুলো আমাদের সামনে বললে মাইন্ড করতাম না। ফারাজের অভিব্যক্তি কঠিন। সে কিছু না বলেই বড়বড় করে কদম ফেলে বেরিয়ে যেতে থাকে। যুবকের বাদামি ঠোঁটজোড়া হুট করে বিড়বিড়ালো, আমার কল কাটার জন্য তোমার যে কি হাল করব। ফারাজ ড্রয়িং রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে ধূপধাপ শব্দে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। তার গম্ভীর সুদর্শন মুখখানা অমন ফ্যাকাশে হয়েছে কেন? সে দরজা খোলার প্রয়োজনীয়তা না করে সোজা করিডোরের ব্যালকনির দরজা দিয়ে পা টপকে রুমের ভেতরে ঢুকলো। রুমে ঢুকে সম্পূর্ণ রুমে নজর বুলালো। তিতলি কোলবালিশ জড়িয়ে অন্যদিকে মুখ করে শুয়ে আছে, শব্দ ছাড়া কাঁদছে। ফারাজ ভাবে তিতলি শুধু শুধু কাছে রুমের দরজা লাগিয়ে দিয়ে, তাই সোজা গিয়ে তিতলির পিঠের নিচে হাত ঢুকিয়ে আচমকা তিতলিকে শূন্যে তুলে এনে হেঁচকা টানে শোয়া থেকে উঠালো। কেঁদে চোখ মুখ ফুলে কলা গাছ। ধমক দেওয়ার জন্য ফারাজের পাতলা ঠোঁটজোড়া কাঁপছে। গলায় ধমক আটকে রাখে সে। খসখসে দুহাত তিতলির নরম গালে রেখে মৃদু স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি কি তোতলা বউ বিয়ে করেছি? সব সময় কথা বলার সময় আমি ভূতভূতামি করো কেন? যা বলবে ক্লিয়ার করে বলবে। তিতলি কেঁদে উঠল এবার। নাক টানতে টানতে বলে বসে, কিছু না, কিছু হয়নি। ফারাজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। বিদিষ্ট চাউনি গভীরতা পেল। রক্ষণশীল গলায় ধমকে সুরে বলল, কি হয়েছে, বলবে নাকি বলবে না? কেউ কিছু বলেছে? খালামণি কিছু বলেছে? বলতে না বলতেই ফারাজের চোখজোড়া আচমকা করে তিতলির সফেদ রঙা পাজামার উপর পড়ে। যুবক কেমন ভ্রুদয় কুচকে তিতলিকে উপর থেকে নিচ পর্যন্ত নজর দেয়। হোয়াট হ্যাপেন্ড? এই কথা আমাকে বলতে এত কাহিনী করছো কেন? পিরিয়ড মনে হয় তোমার প্রথম হচ্ছে? আমাকে অর্ধেক বলতে গিয়ে থেমে গেল যুবক। রমণী লজ্জায় খাটের নিচে ঢুকে যাচ্ছে। তার পরনে লেডিস টি শার্ট থাকায় ছপেট রঙা পাজামায় রক্তের ছোপ ছোপ দাগগুলো স্পষ্ট হয়ে আছে। ঠোঁট চেপে সহ্য করছে পেটের ব্যথা। কোনো মতে রয়ে শুয়ে বলল, আমার লজ্জা লাগছে। ফারাজ সে কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা না করে জিভ ঠেলে অর্ধর ভেজালো। অতি নরম কণ্ঠে শুধালো, পেটে বেশি ব্যথা করছে? এটা আমাকে আগে বললে কি আমি তোমাকে খেয়ে ফেলতাম বেদব? তিতলি লজ্জায় মরি উপর নিচ মাথা দুলিয়ে নিচু স্বরে বলল, একটু সহ্য করো, আমি আসছি। এখন ফিরে আসবো আবার। ফারাজ তিতলিকে আরও কিছু বলে বাইরে গিয়ে হট ব্যাগ সহ ওষুধ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে। তিতলি পরিষ্কার হয়েছে আবার। ফারাজ বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছে। এতক্ষণে পেটের ব্যথার ছটফটানি খানিক কমেছে তিতলির। ফারাজ তিতলির পাশে বসেছিল এতক্ষণ। মেয়েটা কেঁদে কেটে চোখ মুখের বেহাল অবস্থা করেছে। এই অবস্থায় সে না চাইতেও বউয়ের পাশে ছিল। অনেকক্ষণ পর বলে, এখন কেমন লাগছে? ব্যথা কমেছে? তিতলি নাক টানতে টানতে নাকের সর্দি ফারাজের বুকে ঘষে। মেঝে ঠোঁট উল্টে ফ্যাঁসে আওয়াজে বলল, একটু কমেছে। ফারাজ হতভম্ব হয়ে তিতলির কাজে।
কি সুন্দর করে বউ তার টি শার্টে সর্দি লাগিয়ে দিচ্ছে। ভ্রু নাচিয়ে শুধায়, টিস্যু এনে দিব, একটু তো মুছেছি, এমন করেন কেন? হুঁ। ফারাজ ভ্রু কুচকে হিসিয়ে আওড়ালো, তো এমন করব? কেমন করব? কিছু না, সরুন, আমি ঘুমাবো। ফারাজ অনেক সময় ধরে ম্যাকবুকে জরুরি কাজ মগ্ন। সম্পূর্ণ মনোযোগ তখন ম্যাকবুকে। পুরো রুমে শুধু ডিম লাইটের হালকা আলো। সহসা যুবক কিছু একটা মনে মনে করে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে নজর দিল। তাতেই বুক কাঁপছে ফারাজের। ম্যাকবুকের বাটনের উপর রাখা দুহাত দুটো তার মুষ্টিবদ্ধ হয়েছে আনমনে। কণ্ঠায় নেমেছে শুষ্কতা। যুবক কেমন আলগোছে জিভ ঠেলে অধর ভেজালো। ফের ম্যাকবুক নজর আনতেই চায়, কিন্তু অবাধ্য চোখ তার বারবার বিছানায় ঘুমন্ত এলোমেলো নারীর দিকে চলে যাচ্ছে। সে তৎক্ষণাৎ উঠে কয়েক কদমে এগায় বিছানার দিকে। চোখ দুটো বন্ধ করে সুদর্শন পুরুষ তার পেশিবহুল কাপা হাতের সাহায্য রমণীর বুকে ভাঁজের উপর উঠে থাকা লেডিস টি শার্ট আলগোছে নামাতে যায়। তুলতুলে বুকে সহসা আঙুল ছোঁয়া লাগতেই সর্বাঙ্গ জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল ফারাজের। নাম না জানা শিহরণ, যা মুহূর্তেই খরা নামিয়েছে যুবকের কণ্ঠনালীতে। ফের জামাটা নামিয়ে দিয়ে আবারও ঘুমন্ত মেয়েটাকে গভীর অবলোকনে মত্ত হয়ে বিড়বিড় করে বলে, কন্ট্রোল, এখনও এসবের সময় আসেনি। এখনও এসবের সময় আসেনি। বিড়বিড় করে রূঢ় মানব তখনই সেই স্থান ত্যাগ করতে চায়, নয়তো এই মুহূর্তে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়বে তার কাছে। তাকে বেসামাল করে দিয়ে পিচ্ছি মেয়েটা কি আরাম করে ঘুমাচ্ছে। আশ্চর্য, এসির পাওয়ার হাইপে থাকা সত্ত্বেও তার মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নারী দেহের ওমন নজরকাড়া রূপ দেখে যুবকের সম্পূর্ণ দেহে অজানা তোলপাড় শুরু হয়েছে। মেয়েটা যদি জানতো ঘুমের ঘোরে তার গায়ের জামা এভাবে বুকের ভাঁজের উপর উঠেছিল, তখন তার মুখোশটি দেখতে ঠিক কেমন হতো। নির্ঘাত লজ্জায় কয়দিন তার সামনে পড়তো না। তিতলি ঘুমের ঘোরে ফের নড়ে চড়ে উঠল। ঢিলেঢালা লেডিস টি শার্টটা এবার সামনে সরে গিয়ে চোখ ধাঁধালো গোল নাভি দেখা যাচ্ছে। রমণী নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে সে গোল অংশটা তালে তালে উঠানামা করছে। ফারাত হাত মুষ্টি বদ্ধ করে ঢোক গিলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এই বউ তাকে শান্তিতে রুমেও থাকতে দিবে না। রুমে থাকাও এখন তার জন্য দুষ্কর। যেতে যেতে বাদামি ঠোঁটজোড়া কেমন আনমনে বিড়বিড়ালো, আজকে যদি অসুস্থ না থাকতো আইসোয়ার, আমাকে এভাবে ভেতরে থেকে জাগিয়ে তোলার জন্য তোমাকে নাচিয়েই ছাড়তাম। ব্যাপার না, সময়ের সঠিক ব্যবহার নিব আমি। মাইন্ড ইট। সকাল হয়েছে অনেক আগে। ভোর থেকে আকাশে মেঘ জমে আছে। হয়তো বৃষ্টি নামবে, হয়তো বা না। জানালার পর্দা ভেদ করে আসছে মৃদু বাতাস। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে 8:55-তে। তিতলির ঘুম ভেঙেছে আধা ঘন্টা আগে। এখনও বিছানায় শুয়ে আছে। ফারাজ কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, প্যান্ট চেঞ্জ করছে, তাই তিতলি অন্যদিকে মুখ করে শুয়ে আছে। মিনিট খানেক পর ফারাজের গম্ভীর কণ্ঠের হুকুম শোনা গেল, কোনো কিছু লাগলে আমাকে কল করবে, ওকে? টেবিলে নাস্তা এনে রেখেছি, উঠে খেয়ে নিব। কদিন রুম ছেড়ে বের হওয়ার প্রয়োজন নেই। তিতলি ফারাজের কথা শুনে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে সোজা হয়ে শুলো। আর চোখে টেবিলের দিকে তাকালো। রাত থেকে দেখে আসছে ফারাজ তাকে কেয়ার করছে। সামান্য কেয়ারেই তার সব অভিমান গলে পানি হয়ে গেছে। এভাবে যদি সবসময় তাকে কেয়ার করত, ভালো হয়ে গেলে আবার আগের মতো হয়ে যাবে। সপ্তদশী দুঃখ পায় সেটা ভেবে। তবে এখন এত নাস্তা সে কি করে খাবে? মুখ ভেঙচি কেটে সন্দেহের গলায় বলে বসল, এত খাতির যত্ন করছেন কেন ভাল্লুক কোথাকার? অলক্ষ্যে ঠোঁট কামড়ে হাসলো ফারাজ। শার্টের হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করতে করতে তিতলির পাশে এসে বসলো। তৎক্ষণাৎ মাথাটা সামান্য ঝুঁকে এনে পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কেমন গভীর দৃষ্টে তাকিয়ে গোটা বইয়ের মাথা থেকে পা পর্যন্ত দেখল। অতপর বাঁকা কণ্ঠে শুধালো, এত খুশি হওয়ার কিছু নেই। সুস্থ হলে তোমাকে ভাল্লুকের ইয়াম্মি খাবার বানাবো, তাই একটু খাতির যত্ন করে মোটা বানাচ্ছি। শিকার খাওয়ার আগে একটু মোটা বানালে খেতে সুবিধা হবে। প্রতিমধ্যেই কথা কেড়ে নিল তিতলি, না, মোটা হলে আমাকে দেখতে কুমড়ো পটাশ লাগবে, আমি মোটা হব না। পরপরই আবার অবাক হওয়ার ভান করে বলল, তার মানে আপনি মেনে নিয়েছেন আপনি ভাল্লুক? ফারাজের ভ্রুযুগরা কুচকে এলো কৌতুকে। তিতলের এলোমেলো ঘন কালো সিল্কি চুলগুলো আচমকা আলগোছে নিজের হাতের মুঠোয় নিয়ে সামান্য পেঁচায়। গ্রীবাটা নিচে নামিয়ে হিসিয়ে বলল, অসুস্থ শরীর নিয়েও কথার তেজ কমেনি দেখছি।
তিতলি বেঘরে দাঁত কেলিয়ে বলল, আপনাকে আমি এমনি এমনি ভাল্লুক বলি না, বুঝলেন? কারণ আছে। যেমন? যেমন কথা বলার সময় মাঝে মাঝে ভাল্লুকের মতো গর্জন দিয়ে ওঠেন। ভাল্লুকের মতো দেখতে আস্ত বড় মাংস গড়া একটা শরীর, হাত পা লোহার রডের মতো শক্তিশালী, যেখানে হাত দেন সেখানে শুধু ব্যথা পায়। ফারাজের অভিব্যক্তি একটুও বদলায় না, শুধু একটু নাক কুচকে তিতলির কানের কাছে মুখ নামিয়ে আনলো। অতপর মৃদু গলায় বলল, ওহু, আরও একটা জিনিস আছে যেটা তুমি নিজে লোহার রড করে দিচ্ছ। কি করা যায় বলো তো? তিতলি আমতা আমতা করলো। ফারাজের কথার মানে বুঝতে পারছে না সে। ফারাজ তখনও উত্তরের আশায় চোখ ছোট করে চেয়ে। তিতলি কাচুমাচু হয়ে বলল, সেটা কি আমি কি জানি? ফারাজ ঠোঁট কামড়ে ক্ষীণ নাচাতে নাচাতে বলল, জানবে জানবে, ওসব বিষয়ে মুখে বলে বোঝানো যায় না, দেখিয়ে করিয়ে বোঝাতে হয়। ফারাজের কথা বুঝে উঠতে তিতলির কয়েক মিনিট সময় লেগে গেল। বোকা মানবীর নরম গাল দুটো লজ্জায় রক্তিম হয়ে এসেছে। খাটের নিচে ঢুকে যাচ্ছে মনে হয়, মুখ এসে ঠেকেছে গলায়। ফারাজ এবার তিতলির মাথার চুল ছেড়ে দিয়ে কথা ঘুরিয়ে কেমন দুষ্টু স্বরে আওড়ালো, খাবার সব খেয়ে নিও, একটু মোটা হতে হবে, নয়তো কষ্ট তোমারই হবে। ভবিষ্যতে তোমার উপর ভেতর দিয়ে অনেক ধকল যাবে, অন্তত সেগুলো লোড নেওয়ার জন্য হলেও শরীরে একটু জোর বাড়াও। তিতলি ঠিক বুঝতে পারছে না ফারাজের ঘোরানো পেঁচানো কথাগুলো। তার উপর আবার ধকল কেন যাবে? মুখবয়বে হতভম্বতার রেশ ধরে আচমকা নিষ্পাপ ভঙ্গিতে বলল, মামা মানে? মানে খুঁজতে হবে না তোমায়, পিচ্চি মেয়ের মতোই থাকো। তিতলির জেদ ধরে রয়েছে, সে সম্পূর্ণ কথা শুনতে চায়। যে কথা বুঝিয়ে বলতে পারবে না সে কথা বলেন কেন? এত কিছুর মানে এখনই বোঝা তোমার জন্য বিপদ। সময় বুঝে আমি প্র্যাকটিক্যালি লাইভ দেখাতে ব্যস্ত হয়ে পড়ব। এখন চুপচাপ যা বলছি তা নিয়ে শুয়ে থাকো। বলে ফারাজ হাতের ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। তক্ষুনি তিতলি হঠাৎ মুখ ফসকে বলে ওঠে, আমি অসুস্থ হলে আপনি যদি আমাকে এভাবে কেয়ার করেন, তাহলে আমি এভাবে অসুস্থ শরীর নিয়ে গোটা জনম কাটিয়ে দিব। ফারাজ থমকে দাঁড়িয়ে কপাল কুঁচকালো। তিতলি নিজে থেকেই নিজের কথার ভুল বুঝতে পেরে জিভ কাটছে। ফারাজ ঠোঁট কামড়ে হাসলো, ফের ঘাড় ঘুরিয়ে তিতলির মুখোমুখি এলো। মেরুদণ্ডের হাড় সামান্য বাঁকিয়ে তিতলির উপর যতটা ঝুঁকা যায় ঠিক ততটাই ঝুঁকে এলো। তিতলির কম্পিত ঠোঁটের উপর পরপর ঘন নিঃশ্বাস ছাড়ল যুবক। রমণী কাঁপে থরথর করে। ফারাজের শরীর থেকে আসা কড়া পারফিউমের সুবাসের সাথে পুরুষালী ঘ্রাণে তার নিঃশ্বাস আটকে আসে। ফারাজ কিছুক্ষণ চুপ থাকে। তিতলির দুপাশে নিজের পেশিবহুল দুহাত রেখে প্রশ্নের জবাব দিল একেবারে নিজের টঙ্গে, বউ যদি গোটা জনম এভাবে অসুস্থ শরীর নিয়েই পড়ে থাকে, তাহলে তো আমার আর তোমার সাথে টোনাটুনিদের আম্মু বানানোর কাজগুলো করা লাগবে না বোধ হয়। বউ গোটা জনম পিরিয়ডের অসুখ নিয়েই কাটিয়ে দিবে, তাহলে তো? তলপেটে মোচড় দিয়ে উঠল লাজুকময়ী সপ্তদশীর। লজ্জায় লাল হয়ে যাওয়া মেয়েটা জোরে মুষ্টি বসালো ফারাজের বুকে। আপনি যান কলেজে, অসভ্য লোক। ফারাজ ভ্রু নাচায়। সে তো যাচ্ছিল, আবার মাঝপথে ডেকে এনে তাকে বলা হচ্ছে আপনি কলেজে যান। এতক্ষণ সব বউকে জ্বালানোর ভাবনা মাথায় খেলেছিল তাকে ভাল্লুক বলায়, তবে এবার তাকে গম্ভীর দেখালো। আচমকা যুবক করে বসে আরেক কাণ্ড। তিতলের নরম গালে নিজের ঠোঁট চেপে ধরে, শব্দ করে চুমুও খেলো। হাসকি সুরে বলল, পেটে আর ব্যথা করলে ড্রয়ারে ওষুধ রেখেছি, ওখান থেকে একটা খেয়ে নিও, না হয় আম্মুকে ডাকবে, ওকে? তিতলি ফারাজের দিকে তাকায় না, পা মেলে রেখে বুকে দুহাত গুজে রেখেছে। ফারাজের ঠোঁটের ছোঁয়ায় গাল এখনও শিরশির করছে। চোখ মুখ কুচকে জানালো, না, আমি ওষুধ খাবো না, বমি আসে আমার, ওকে? তবে নাস্তা সবগুলো খাওয়া চাই, নয়তো আমি এসে অন্য কিছু খাওয়ানোর প্রস্তুতি নিব। বলে ফারাজ স্টাডি টেবিলের দিকে এগোয়। ম্যাকবুক নিয়ে বউকে আরও কিছু হুকুম দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। এমনিতে লেট হয়ে গিয়েছে, এর মাঝে আরও 3 দিন চলে গিয়েছে। এই 3 দিন ফারাজের খুব ব্যস্ততায় কেটেছে। কলেজে অনেক চাপ কাজের, অন্য ইয়ারের পরীক্ষা চলছে। তিতলি অসুস্থ থাকায় কলেজে যায়নি। অবশ্য সেই যেতে চেয়েছিল, কিন্তু ফারাজ একদম ভালো হওয়া পর্যন্ত নিয়ে যাবে না বলেছে। ঝিলিকের সাথে তুষারের আজকে 3 দিন ধরে যোগাযোগ নেই।
জিশা বেগম অনেক আত্মমর্যাদাশীল মহিলা। কখনো কারো থেকে ছোট হয়ে কথা শুনলে উনি সেগুলো সহ্য করতে পারেন না। এখনও কাটিয়ে উঠতে পারেননি সেদিন পাত্রপক্ষদের কথাগুলো। ঝিলিক নিজেও তুষারকে ফোন দিয়ে পাচ্ছে না, তাহলে সেদিন কেন পাত্রপক্ষের সামনে এসে এসব কাহিনী করছিল? ভাবতে ভাবতে আজ ঝিলিকের মনে আশা জাগিয়ে মোবাইলটা বেজে চলছে। ঝিলিক ফোন হাতে নিয়ে ছিল, বুকটা ধক করে ওঠে। ফোন রিসিভ করে কানে গুজল। ওপাশ থেকে ভেসে এলো চিরসেনা কণ্ঠ, কেমন আছো? ঝিলিক কিছু না বলে চুপ হয়ে থাকে। মানুষটা মাঝে মধ্যে তাকে তুমি বলে বসে। ঝিলিকের চোখের কোণ ভিজে এসেছে। কথা বলবে কি করে, একদম বলতে চায় না। এতদিন কল দেয়নি, এখন সে কেন বলবে? তুষার আবার বলল, প্লিজ প্লিজ রাগ করবেন না, ট্রাস্ট মি। আমি অনেক ব্যস্ত ছিলাম, আমাকে ভুল বুঝবেন না ঝিলিক। ঝিলিক কি বলতে কল করেছেন? তুষার, মনে শান্তি আনতে। ঝিলিক, আমি কবে থেকে আপনার মনে শান্তির কারণ হলাম? তুষার, অফিসে বসে এতক্ষণ জরুরি মিটিং ছিল, সব একাই সামলাতে হয়েছে। বাবার অফিসের পাশাপাশি নিজেও একটা অফিস খুলেছে। ঝিলিকের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, জবে থেকে নিজের পাশে আপনাকে ভেবেছি। ঝিলিক, আপনি যখন সেদিন চলে গিয়েছেন আর একবার কল করেছিলেন, আমি খুব ভয় পেয়েছি। জিশা বেগম দরজায় দাঁড়িয়ে সব কথা শুনলেন। এগিয়ে এসে মেয়ের থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দিলেন। কড়া গলায় বললেন, যেদিন তুষার পুরো পরিবার নিয়ে আবার বিয়ের প্রস্তাব রাখবে, সেদিন আমি তোকে মা হিসেবে নিজ দায়িত্বে তুষারের হাতে তুলে দিব। তার আগে ফোনে কথা বলার ভুলেও যা। পুরুষ মানুষের মন বদলাতে সময় লাগে না। নাসিমা বেগম কার সাথে যেন ফোনে কথা বলছেন ফিসফিস করে। আমার এই মেয়েকে ফারাজের পাশে সহ্য হয় না রোহান, কিছু একটা ব্যবস্থা কর। তুই আয় খালার বাড়ি। মান সম্মান আঘাত দিলে ঠিকই ফারাজ এই মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের নীলাকে বিয়ে করবে। ওপাশ থেকে কথা বলছেন নাসিমা বেগমের ছেলে রোহান। আমি কালকে আসতেছি আম্মু, কিছু একটা করেই ছাড়বো। মেয়েটা বোকাশোকা, তুই এসে কয়দিন সুন্দর করে দুইটা কথা বলবি, দেখবি তোর সাথে মিশে গেছে। যা করার আস্তে ধীরে করতে হবে, না হলে ফারাজ বুঝে যাবে। আমি না হয় ফারাজকে ভুলিয়ে বালিয়ে নীলার দিকে মন আনার চেষ্টা করব। ফারাজ ভাইয়ের সাথে নীলাকে বিয়ে দিতে পারলে বিশাল সম্পত্তির ভাগিদারি হতে পারবো আমরা। নীলাকে ফারাজ ভাইয়ের আশেপাশে থাকতে বলে আম্মু। বিয়েটা দিতে পারলে সম্পত্তিগুলো নীলার নামে হয়ে যাবে। বলি তো, তোর বোন শুনতেছে না? শুনলে কি আর এই দিন দেখা লাগতো? কবে ফারাজের সাথে বিয়ে দিয়ে দিতাম। আমি যেভাবে হোক এই মেয়েকে ফারাজের থেকে আলাদা করব। তুই আসলে কাজটা করতে সুবিধা হবে। আচ্ছা রাখ, আমি এখন থেকে মেয়েটাকে বসে আনার চেষ্টা করব, ভালো ব্যবহার করে। দেখে আসি কি করে। বলে নাসিমা বেগম ফোন কেটে দিয়ে ডেভিল হাসি দিলেন। উদ্দেশ্য হাসিল না করে তিনি যাচ্ছেন না। তিতলি শাশুড়ির সাথে কিচেনে এসেছে। তার কিশোরী মনে খুব ইচ্ছে হয়েছে ফারাজের জন্য নিজের হাতে রান্না করবে। ভাবতেই কেমন জানি খুশি খুশি লাগছে তার। কখনো কিচেনের ধারে কাছে না যাওয়া মেয়েটা এসেছে রান্না করবে বলে, তাও গরুর মাংস, ভাবা যায়? ফারিন বেগম পুত্রবধূকে বললেন, তুমি রান্না করা লাগবে না, তুমি শুধু পাশে দাঁড়িয়ে দেখো তিতলি। তিতলি পাতিল নিয়ে দাঁড়িয়ে আছে ইতিমধ্যেই, কিভাবে যেন নাকে কালিও লেগেছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। সে রাঁধবে মানে রাঁধবে। রান্না করি প্লিজ আম্মু, আপনি শুধু দেখিয়ে দেন, আমি সব পারি। আমার রান্না খেলে প্রত্যেকবার বলবেন, হ্যাঁ তিতলি রান্নাটা তুমিই করো। কথাগুলো খুব সহজে বলে দিলেও তিতলি নিজেই জানে না কিভাবে রান্না করে। কখনো তো কিচেনে গিয়ে পাতিলেও হাত দিয়ে দেখেনি। মা রান্না করেছে আর সে টাইমে টাইমে খেয়েছে। ফারাজ এসে তোমাকে কিচেনে দেখলে চিল্লাবে, তুমি না অসুস্থ, রুমে গিয়ে গোসল করে নাও। আমার ঘুম আসছে না। ফারিন বেগম শেষ পর্যন্ত তিতলির জেদের কাছে হার মেনে রান্না করতে সাহায্য করলেন তিতলিকে। নাসিমা বেগম এসেছেন কিচেনে, এসে মুখ বাগিয়ে বললেন, ফারাজের বউ একটু এদিকে আসো তো, অনেক তো রান্না করলে। তিতলি আর চোখে শাশুড়ির দিকে তাকায়, আবার নাসিমা বেগমের দিকে। এই ডাইনি মহিলা তাকে এত সুন্দরভাবে ডাকছে কেন? তিতলির ভাবনার মাঝেই সহসা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমার বউ কারোর কাছে যেতে পারবে না। কথাটা বলে যুবক আর চোখে বুকে ওড়না গুজে পাতিল হাতে নেওয়া রমণীর পানে তাকালো। তিতলি ফারাজকে দেখে লাজুক ভঙ্গিতে পেল্লব ঝাপটে কানের পিঠে চুল গুজল।
ফারাজ সেটা দেখে চোখের চাউনি তীক্ষ্ণ করে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু, তোমার বৌমাকে এক্ষুনি রুমে আসতে বলো, দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। তিতলি মুখ ভেঙচি কাটে। রান্না করতে সে কার জন্য এসেছে? যার জন্য ভালোবেসে রান্না করতে এসেছে সেই বলে, এক্ষুনি রুমে আসো। এই ভাল্লুক কিছু বোঝে না একদম। তিতলি বুকে হাত গুজে অন্যদিকে তাকিয়ে থাকে। নাসিমা বেগম ফারাজকে হাতের মুঠোয় আনার জন্য বললেন, তোর কিছু লাগবে? আমাকে বল ফারাজ, নীলাকে দিয়ে পাঠাচ্ছি। দেখছিস তো তোর বউ রান্না করছে। ফারাজ চলে যাচ্ছিল। খালার কথা শুনে ঘাড় ঘুরিয়ে কপাল কুঁচকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, আমি কোনো নীলাকে ডাকছি না, আমার বউকে রুমে ডাকছি। তোর বউকে দিয়ে এখন কি করবি? মাত্রই তো কলেজ থেকে এসেছিস। ওর সাথে আমার দরকারি কাজ আছে, ইটস ভেরি পার্সোনাল, বলে ফারাজ তিতলির মুখখানার পানে গভীর দৃষ্টি তাকিয়ে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে যায়। ফারাজ বললেও তিতলি প্রায় আধা ঘন্টা সময় ব্যয় করে রুমে এসেছে। বুকে দ্রিম দ্রিম আওয়াজ বেড়েছে। দরজায় দাঁড়িয়ে ভাবুক হয়ে দাঁতে নখ কাটছে। কেন তাকে রুমে ডাকছে সে চিন্তায় পাগল প্রায়। একবার দরজা সামান্য ঠেলে চোরা পথে ভেতরে উকি দিতে গেল। খালি গায়ে বিছানায় পা দুলিয়ে বসে আছে ফারাজ। উদম দেহ দেখে লজ্জায় তিতলি চোখ নামিয়ে নেয়। শোনা গেল ফারাজের কণ্ঠ, আমি কখন ডেকেছিলাম? ডাকার সাথে সাথে না আসলে মুড চেঞ্জ হয়ে যায়। তিতলি ধরা পড়ে যাওয়ার চোখ বড় বড় করে তাকায়। তার দিকে না তাকিয়ে বুঝলো কিভাবে সে এসেছে, কিসের মুডের কথা বলছে। সে ব্যগ্র কণ্ঠে বলল, আপনি তো গোসল করছিলেন, তো এখন দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? তিতলি কিছু না বলে ত্রস্ত পায়ে চুপচাপ রুমের ভেতরে ঢুকলো। অর্ধেক ঢুকতেই ফারাজ পুনরায় হুকুম করলো, দরজা লাগিয়ে আসো। তিতলি আমতা আমতা করে বলল, ইয়ে মানে দরজা লাগাবো কেন? আমি বলছি তাই। তিতলি দরজা লাগাতেই যায়। লোকটার মতলব সুবিধার লাগছে না, কি করতে চাইছে কে জানে। দরজা লাগিয়ে সে ফারাজের দিকে না গিয়ে কাপড় নিতে যায় ওয়াশরুমে গোসল করতে যাবে বলে। তখন ফারাজ কপাল কুঁচকে রাখে। সে কি গোসল করতে যাওয়ার জন্য রুমে ডেকেছে? তিতলিকে ডাকলো, কাছে আসো। তিতলি একটা শুষ্ক ঢোক গিলে শুধালো, কাছে এলে কি করবেন? আমার যা খুশি তাই করব, এখন চুপচাপ কাছে আসবে, নাকি আমি উঠে টেনে হিসড়ে কাছে টেনে আনবো সেটা তোমার ইচ্ছে, ডিপেন্ডস অন ইউ। এটা বলে ফারাজ তিতলির উপর গভীর দৃষ্টে তাকিয়ে তিতলিকে নজরবন্দি করলো। তিতলি দুরু দুরু চিত্তে পা টিপে টিপে বিছানার দিকে এগিয়ে আসলো। ফারাজের থেকে দূরত্ব রেখে একেবারে কর্নারে গিয়ে বসলো। কাছে এসে বসতে বলেছি, আমাকে উঠালে কিন্তু ফল ভালো নাও হতে পারে। যা চাচ্ছি তার থেকে বেশি বেশি কিছু হয়ে যাবে। আশ্চর্য, এমন করছেন কেন উনি? তিতলি নাক মুখ কুঁচকে আরেকটু এগালো। এবার ফারাজ বিরক্ত হয়। দাঁত কোটমটিয়ে পেশিবহুল হাতের সাহায্য তেতলিকে টেনে এনে নিজের গা ঘেঁষে বসিয়ে গভীর নিচু স্বরে বসলো। বড্ড খিদে খিদে পেয়েছে। তিতলি খুশি হলো অনেক। সে তো আজকে ভাল্লুকের জন্য মাংস রান্না করেছে, তাহলে সেগুলো বাটি করে এনে দিবে। তাই খুশি মনে বলল, আপনার জন্য আজকে শাশুড়ি আম্মুর সাহায্যে নিজের হাতে গরুর মাংস রান্না করেছি, সেগুলো এনে দিই ভাল্লুক মশাই। না, গরুর মাংস মহিষের মাংস কোনোটাই এখন আমার পোষাবে না। আমার তোমার মতো ইয়াম্মি পিচ্ছিকেই খেতে ইচ্ছে করছে। ভাল্লুকের শিকার না তুমি? তোমাকেই তো টেস্ট করব, তাই না? সো কাম ক্লোজার।